ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, এসএলএসটি এডুকেশনকে মাথায় রেখে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছিলাম এবং সেখান থেকে প্রশ্ন সলভ করছিলাম। আজকেও আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এর থেকে প্রশ্ন সলভ করব। এর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের টাইম টু লার্নের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল আপনারা অবশ্যই জয়েন করবেন। সেখানে আমরা এর পিডিএফটা দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো অলরেডি আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মরাল ডেভেলপমেন্ট এবং এরিক এরিকসনের থিওরি, এই জায়গাগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমি আপনাদের একটা প্লেলিস্ট বানিয়ে দেবো। এসএলএসটি এডুকেশন 2026 নামে একটা প্লেলিস্ট বানানো আছে অলরেডি। সেই প্লেলিস্টে গেলেই আপনারা এই যতগুলো ভিডিও অলরেডি আপলোড হয়েছে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এসএলএসটি এডুকেশনকে মাথায় রেখে যে ভিডিওগুলো হয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব, আমাদের সবার খুব প্রিয় জায়গা, পরিচিত জায়গা, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম। ওকে, তো কনস্ট্রাকটিভিজম কি এবং এখানে পিয়াজের তত্ত্ব, সেই তত্ত্বটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এখান থেকে প্রশ্ন সলভ করব। ওকে, তাহলে কনস্ট্রাকটিভিজম এর বাংলা হচ্ছে, আমরা জানি হচ্ছে নির্মিতিবাদ। তাহলে কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ কি, বিষয়টা কি? তো আমরা অলরেডি পড়ে এসেছি, তাও আমি আপনাদের একটু ওভারঅল আলোচনা করে দিই যে কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ ব্যাপারটা কি। দেখুন, কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ কি বলে, যে একটা শিশু নিজের জ্ঞান স্বয়ং সে নিজে নির্মাণ করবে। একজন টিচার শুধু কি ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে, সাহায্যকারী হিসেবে কাজ করবে, বাট শিশুটা নিজের জ্ঞান স্বয়ং নিজে নির্মাণ করবে। যেমন দেখুন, ধরুন আমার একটা স্কুল আছে, আমার স্কুলে একটা কোনো ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে। এখন 50 জন স্টুডেন্টকে আমার স্কুলের আশেপাশে যারা বসবাস করে তাদের সম্বন্ধে আমি অ্যাজ এ টিচার হিসেবে যদি বলি, যে আমি বললাম যে এখানকার মানুষজন কীরকম, তারা কি করে, তারা কি জীবিকা নির্বাহ করে, আমি সেটা তাদের বললাম, তাহলে কি হবে? আমি টিচার যেই নলেজটা জানি সেটাই কিন্তু আমি ওদের কাছে ট্রান্সফার করছি। বাট ভাবুন তো, যদি 50 জন ছেলে মেয়েকে আমি যদি এইভাবে নলেজটা না দিই, আমি বললাম না যে এখানকার মানুষজন কীরকম, আমি কি বললাম যে তোমরা একজন একজন করে আমাদের যে এরিয়াটা আছে, স্কুলের আশেপাশে যে এরিয়া আছে, সেখানে মোটামুটি 10 জনের কাছে যাও, তোমাদের ইচ্ছা মতন যে কোনো 10 জনের কাছে যাও, গিয়ে তোমরা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করো এবং প্রশ্ন জিজ্ঞাসা করে তোমরা যে উত্তর পাবে তার উপর ভিত্তি করে একটা রিপোর্ট সাবমিট করো যে সেখানকার মানুষজন কীরকম। তাহলে এবার দেখুন, এবার 50টা বাচ্চা যে একজন একজন করে যাবে, তারা কি প্রশ্ন জিজ্ঞাসা করবে সেটা কিন্তু টোটালি তাদের উপর থাকবে এবং তারা যে উত্তরগুলো পাবে এবং উত্তরগুলো পাওয়ার থেকে তাদের যে সেই জায়গার মানুষজন সম্বন্ধে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপড হবে, সেটা কিন্তু টোটালি কিন্তু ইউনিক হবে। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা হবে, কারো কিন্তু সেম হবে না। হতে পারে একজন সেম প্রশ্ন করলো, সেম উত্তর পেলো, ধরুন দুটো পার্সন আছে, সেম প্রশ্ন করলো, সেম উত্তর পেলো, বাট দুজনের আন্ডারস্ট্যান্ডিং, জ্ঞান দুটো আলাদা আলাদা হতে পারে। যেমন ধরুন এ একজন ব্যক্তিকে দুটো স্টুডেন্ট গিয়ে জিজ্ঞাসা করলো। প্রথম একজন স্টুডেন্ট গেল, যে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনার মাসিক ইনকাম কত? সে বলল 20,000 টাকা। আবার আরেকটা স্টুডেন্ট গিয়েও এই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলো যে তো আপনার মাসিক ইনকাম কত? সে বলল 20,000 টাকা। তাহলে দুজনেই কিন্তু 20,000 টাকা অ্যান্সার পেলো সেম প্রশ্ন করাতে, বাট হতে পারে সেখান থেকে দুজনের আন্ডারস্ট্যান্ডিং দুরকম হবে। কেন? ধরুন প্রথম যে স্টুডেন্টটা গেল, তার মা বাবা দেখা যাচ্ছে মাসে 5,000 টাকা ইনকাম করে। তাহলে সে যখন উত্তরটা পেলো যে মাসে 20,000 টাকা ইনকাম করে, তাহলে তার একরকম আন্ডারস্ট্যান্ডিং হলো। আবার পরের বাচ্চারা যখন যাবে, সে যখন শুনলো 20,000 টাকা ইনকাম করে, দেখা গেল তার বাবা মা মাসে 1,00,000 টাকা ইনকাম করে, তা সেই বাচ্চাটার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অন্যরকম হবে। তাহলে এই জন্যই বলা হলো যে কনস্ট্রাকটিভিজমে যখন বাচ্চারা নলেজ কনস্ট্রাক্ট করবে, তারা নিজেরা করবে এবং প্রত্যেকের জ্ঞান নির্মাণ কী হবে? নিজের মতন করে হবে, সেখানে ইউনিকনেস থাকবে। ওকে, তাহলে এবার কি লেখা আছে আমাদের নোটসে সেটা আমরা দেখি। ওকে, the constructivism is a learning theory that suggests learners actively construct their own understanding and knowledge of the world through experience and reflection। বোঝা গেল যে একজন লার্নার কি করছে? পরিবেশে যাচ্ছে, পরিবেশে গিয়ে কি করছে? ইন্টারাকশন করছে। সেখানে ইন্টারাকশনটা কি হলো? স্টুডেন্টগুলো কি করলো? আশেপাশে মানুষজনের কাছে গেল, কথা বললো। তো এই যে কথা বলছে, এটাই হচ্ছে কি ইন্টারাকশন হচ্ছে।
ওকে, এবং এখান থেকে কি হচ্ছে, সে অনেক জ্ঞান নিচ্ছে এবং জ্ঞানটাকে সে নিজেই নির্মাণ করছে, অনেক অভিজ্ঞতা হচ্ছে তার। এই যে ইন্টারাকশন করছে, ইন্টারাকশনের ফলে কি হচ্ছে, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করছে এবং এই এক্সপিরিয়েন্স গ্যাদারের ফলে কি হচ্ছে, তার জ্ঞানটা স্বয়ং নিজেই সে নির্মাণ করছে। ওকে, কি বললো, লার্নিং ইজ অ্যাক্টিভ। তাহলে দেখুন এখানে বাচ্চারা যখন গেল, বাচ্চারা যখন আশেপাশে স্কুলের আশেপাশে যাচ্ছে, তাহলে বাচ্চাদের অ্যাক্টিভ হতে হচ্ছে, তাহলে লার্নারদের অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে হচ্ছে। যদি লার্নাররা যদি না অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু এখানে আবার লার্নিং হবে না। নলেজ ইজ কনস্ট্রাক্ট নট ট্রান্সফার্ড। কি বলো, নলেজ হচ্ছে কনস্ট্রাক্ট করা হয়, নির্মাণ করা হয়, ট্রান্সফার করা হয় না। যেমন আমি বললাম, যদি এখানকার মানুষজন সম্বন্ধে বলতাম ক্লাসে, তাহলে আমি কি করলাম, আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটাই আমি বাচ্চাদের ট্রান্সফার করতাম। বাট কনস্ট্রাকটিভিজম বলে যে না, যে ট্রান্সফার হবে না, আমরা কি করবো, বাচ্চাদেরকে ওদেরকে বুঝতে দিব। তাহলে ওরা কি করবে, নলেজটাকে কনস্ট্রাক্ট করবে, তাহলে টিচার ট্রান্সফার করবে না। লার্নিং বিল্ডস অন প্রায়ার নলেজ। তাহলে লার্নিং কি হবে, পূর্ব অভিজ্ঞতা কি আছে আমার, পূর্ব জ্ঞান কি আছে, তার উপর ভিত্তি করে কি হবে, লার্নিং হবে। সোশ্যাল ইন্টারাকশন ম্যাটার্স। তাহলে এখানে আমরা দেখলাম মিথস্ক্রিয়া, ইন্টারাকশন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। অ্যান্ড কনটেক্সট ইজ ইম্পর্টেন্ট। দেখুন একটা তথ্য আমি যখন নিলাম, বা একটা বাচ্চারা যখন কোনো একটা তথ্য নিচ্ছে, সে কোন পরিপ্রেক্ষিতে সেই তথ্যটা বুঝলো, জানলো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোন পরিপ্রেক্ষিতে। দেখুন অনেক সময় কি হয়, আমরা যখন বাচ্চাদের বুকিশ নলেজ দেই, আমরা হয়তো কোন কনটেক্সটে বলছি, কনটেক্সটটা মিসিং থাকে। বাট একটা বাচ্চা যখন মানুষজনের সাথে গিয়ে ইন্টারাকশন করবে, মানুষটাকে উত্তর করছে, সেটা কিন্তু কোন কনটেক্সটে সেই মানুষটা উত্তর করলো সেটা কিন্তু তার বুঝতে সুবিধা হবে। তাই বলা হলো কি কনটেক্সটটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখুন ক্লাসরুমে তাহলে কি কি অ্যাক্টিভিটি দিতে হবে। গ্রুপ ডিসকাশন করাতে হবে, বাচ্চারা নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন করবে। প্রবলেম বেসড লার্নিং, এই ধরনের কাজ দিব। হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, প্রজেক্ট ওয়ার্ক। দেখুন এই ধরনের কাজগুলোতে বাচ্চারা কি করে, অ্যাক্টিভ পার্টিসিপেট করে, তাই এই ধরনের কাজগুলো আমরা দিয়ে থাকবো। ওকে, তো এখন আমরা পিয়াজের তত্ত্ব কি ছিল সেটাতে আসি। অলরেডি এটার উপর ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, বাট SLST এডুকেশনের জন্য এটা একটু মানে এক তত্ত্ব তো একই, তাহলে সেটাকেই আরেকবার একটু আমরা পড়ে নিই। তো পিয়াজে একজন সুইস সাইকোলজিস্ট ছিলেন, আপনারা জানেন সবাই। তো তিনি বাচ্চাদের নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন। তার তিনজন চিলড্রেন ছিল, তিনটা সন্তান ছিল। তো এই 3 সন্তানের উপরই তিনি এই এক্সপেরিমেন্টগুলো করেছিলেন। তো পিয়াজে কনস্ট্রাকটিভিজম সম্বন্ধে কি বলেন, যে একটা বাচ্চা যখন নলেজ কনস্ট্রাক্ট করছে, সেই নলেজটা কনস্ট্রাক্ট কিভাবে করবে, কতটা নলেজ কনস্ট্রাক্ট করবে বা কি ধরনের নলেজ কনস্ট্রাক্ট করবে, সেটা নির্ভর করে বাচ্চার বায়োলজিক্যাল ম্যাচুরেশন বা এজ। যে বাচ্চার বয়স হচ্ছে, বয়স হওয়ার সাথে সাথে বাচ্চার কি হচ্ছে, ম্যাচুরিটি হচ্ছে, ব্রেনের ডেভেলপড হচ্ছে, এবং এর দ্বারাই কি হবে, বাচ্চার কি ধরনের বাচ্চা লার্নিং করবে সেটা আমরা বুঝতে পারবো। মানে আলটিমেটলি বাচ্চার লার্নিংটা ডিসাইড করছে কে, বাচ্চার বায়োলজিক্যাল ম্যাচুরেশন বা এজ। ঠিক আছে, তো পিয়াজে বিভিন্ন এক্সপেরিমেন্ট করেন। পিয়াজে সমস্ত সন্তানদের উপর মানে বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করেন। তিনি তার নিজের সন্তানের উপর এক্সপেরিমেন্ট করেছিলেন। এর জন্য পিয়াজেকে গিয়ে ফাদার অফ চাইল্ড সাইকোলজি বলা হয়। তিনিই প্রথম বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করা শুরু করেছিলেন। ওকে, তাহলে Piaget development refers to the process by which a person's thinking, problem solving, memory and reasoning ability grow and change over time from infancy to adulthood. তার মানে পিয়াজে কি বলছেন, যে একটা বাচ্চার যে থিঙ্কিং কি হচ্ছে, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। যে তার যখন ছোট বয়স ছিল, ইনফ্যান্ট ছিল, তখন তার থিঙ্কিং একরকম ছিল, যখন সে বড় হচ্ছে, অ্যাডাল্ট হচ্ছে, তখন তার থিঙ্কিং অন্যরকম হচ্ছে। Cognitive means related to mental process like thinking, understanding, learning, remembering, etc. তাহলে এই যে পিয়াজের তত্ত্বটাকে আমরা বলি কগনিটিভ ডেভেলপমেন্ট। তো কগনিটিভ ডেভেলপমেন্টকে অনেক জায়গাতে প্রজ্ঞার বিকাশ, অনেক জায়গায় জ্ঞানের বিকাশ লেখা থাকে, বাট আপনারা কগনিটিভ ডেভেলপমেন্ট এই টার্মটা মনে রাখবেন। তাহলে কগনিটিভ ডেভেলপমেন্টটা কি সেটাকে একটু বুঝি। ধরুন এটা একটা বস্তু, তাহলে এই বস্তুটাকে যখন আপনারা দেখলেন, বা হতে পারে শুধু দেখলেন না, এই বস্তুটাকে টাচ করলেন, হতে পারে
যদিও এই বস্তু থেকে সাউন্ড হয় না, বাট হতে পারে কোনো বস্তু থেকে সাউন্ড হয়, মানে ইন্দ্রিয় দ্বারা জ্ঞান নির্মাণ করা যেতে পারে। তাহলে আমি কি করলাম, এই বস্তু থেকে সেন্স করলাম, এই বস্তুটাকে সেন্স করলাম, শুনলাম, টাচ করলাম, খাওয়ার জিনিস হলে টেস্ট করলাম, বা আরও কি হতে পারে, এই বস্তু সম্বন্ধে আমার থিঙ্কিং থাকতে পারে, এই বস্তু সম্বন্ধে আমার পূর্ব অভিজ্ঞতা থাকতে পারে। এর ফলে কি হবে, এই বস্তু সম্বন্ধে আমার একটা নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। এই বস্তুটাকে যখন আমি সেন্স করছি, এই বস্তু সম্বন্ধে যখন থিঙ্কিং করছি, চিন্তন করছি, বা এই বস্তু সম্বন্ধে আমার পূর্ব অভিজ্ঞতা যেগুলো রয়েছে, আমার যে যুক্তিতর্ক রয়েছে, আমার মাথার যে যুক্তি রয়েছে, তার ফলে কি হবে, এই বস্তু সম্বন্ধে আমার একটা নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপড হবে। তাহলে এই যে নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপড হচ্ছে, এই নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপড হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। প্রক্রিয়াটাকে আমরা বলি কগনিশন, এবং এর ফলে আমাদের কি হচ্ছে, কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। আমাদের থিঙ্কিং, কগনিটিভ ডেভেলপমেন্ট যুক্ত হচ্ছে আমাদের থিঙ্কিং বা ব্রেনের সাথে, আমাদের থিঙ্কিং বা ব্রেন ডেভেলপড হচ্ছে। ওকে, ইট ইজ এ গ্র্যাজুয়াল অ্যান্ড অনগোয়িং প্রসেস ইনফ্লুয়েন্সড বাই বায়োলজিক্যাল ম্যাচুরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ দ্য এনভায়রনমেন্ট। তাহলে পিয়াজে মেইনলি ফোকাস করেছিলেন হচ্ছে বায়োলজিক্যাল ম্যাচুরেশনের উপর। তিনি প্রাইমারি ফ্যাক্টর হিসেবে বলেছেন বায়োলজিক্যাল ম্যাচুরেশন, সেকেন্ডারি ফ্যাক্টর যেগুলো আমাদের ডেভেলপমেন্টকে প্রভাবিত করে সেটা ছিল এনভায়রনমেন্ট। সেকেন্ডারি ফ্যাক্টর, বাট প্রাইমারি ফ্যাক্টর হচ্ছে বায়োলজিক্যাল ম্যাচুরেশন। ওকে, এবার পিয়াজের তত্ত্ব বুঝতে গেলে আমরা কিছু টার্ম সম্বন্ধে আমাদের জানতে হবে। সেই টার্মগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা একে একে জানবো। তাহলে পিয়াজে তত্ত্ব যখন আমরা বুঝতে যাচ্ছি, যেমন একটা ছবি আপনারা দেখুন, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কি, একটা বাক্স। তাহলে এখন আমি যদি আপনাদের প্রশ্ন ছুড়ে দেই, আপনাদের কাছে প্রশ্ন করি, এই বাক্সর ভিতরে কি আছে, তাহলে অবভিয়াসলি কি হবে, আপনারা এটা সম্বন্ধে কি হবেন, কনফিউজ থাকবেন। মানে এখন আপনাদের সমাজের একটা, আপনারা যেই সমাজে আছেন তার একটা কি বলবো, তার একটা ডিমান্ড রয়েছে। ডিমান্ডটা কি, বা একটা প্রবলেমের সম্মুখীন হয়েছেন, একটা ডিমান্ড আপনাদের কাছে করা হয়েছে যে এর ভিতরে কি আছে। তাহলে এখন আপনারা কি এই উত্তরটা জানেন না, তাহলে এই উত্তরটা এখনো আপনারা জানেন না, এই যে এর ভিতরে কি আছে, আপনারা কনফিউজ। তাহলে এরকম ডে টু ডে লাইফে যখন আমরা চলি, আমাদের সামনেও এরকম অনেক সিচুয়েশন বা প্রবলেম আসে, যে প্রবলেম বা সিচুয়েশন সম্বন্ধে আমরা অবগত না। তাহলে তখন সেই প্রবলেম সম্বন্ধে আমরা কি থাকি, বা সেই বস্তু সম্বন্ধে আমরা কি থাকি, আমরা পুরোটাই থাকি কনফিউজ। তাহলে এমন মানসিক অবস্থা, যখন কোনো বস্তু বা কোনো প্রবলেম আমাদের সামনে আছে, সেই বস্তুটার সম্বন্ধে আমরা কি একদম কনফিউজ, আমরাতে সেই বস্তু সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কোনো জ্ঞান ডেভেলপড হয়নি। তাহলে এমন মানসিক অবস্থাকে পিয়াজে বললেন ডিসইকুইলিব্রিয়াম। এমন মানসিক অবস্থাকে পিয়াজে বললেন ডিসইকুইলিব্রিয়াম। এর পরের স্লাইডেই দেখুন, হুট করে আপনি দেখতে পারলেন যে বাক্সটা খোলার পর কি আছে, সেখানে অনেকগুলো চকলেট রয়েছে। তাহলে এবার যেই বস্তুটা আপনার সামনে ছিল, সেই বস্তুটা কি, তার ভিতরে কি আছে, সেই বস্তু সম্বন্ধে কিন্তু আপনার ধারণাটা পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ একটু আগে যে প্রবলেমটা উপস্থিত ছিল, সেই প্রবলেমের সলিউশন হয়ে গেল, অর্থাৎ একটা ব্যালেন্স হয়ে গেল। একটা প্রবলেম ছিল যেটা সলিউশন ডিমান্ড করছিল, আর এইদিকে সলিউশন আসলো। তাহলে দুটো প্রক্রিয়া কি হলো, ব্যালেন্স হলো, ইকুইলিব্রিয়াম হলো। ওকে, তাহলে ইকুইলিব্রিয়াম কি, দেখুন আগেরটা ছিল ডিসইকুইলিব্রিয়াম, যখন আমরা কনফিউজ ছিলাম। ইকুইলিব্রিয়াম কি হলো, যে যখন কোনো বস্তু আমার সামনে আছে, সেই বস্তু সম্বন্ধে আমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, অর্থাৎ আমাদের প্রবলেম এবং সলিউশন এই দুয়ের মধ্যে ব্যালেন্স হয়ে গেল, আমরা ক্লিয়ার হলাম সেই বস্তু সম্বন্ধে, আমাদের আর কোনো কনফিউশন থাকলো না। তাহলে এমন মানসিক অবস্থাকে পিয়াজে বলেছেন ইকুইলিব্রিয়াম। ওকে, তাহলে ডিসইকুইলিব্রিয়াম বুঝলাম, এমন একটা মানসিক অবস্থা যখন কোনো বস্তু আমাদের সামনে আছে, বাট সেই বস্তু সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, আমরা কনফিউজ। আর ইকুইলিব্রিয়াম হচ্ছে এমন একটা মানসিক অবস্থা যখন সেই বস্তু সম্বন্ধে আমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে গেল। ওকে, তাহলে এই ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইকুইলিব্রেশন, এবং ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে গেলে কি হয়, ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে গেলে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। এক্স্যাক্টলি, যে যখন আমরা ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে যাচ্ছি, আমাদের থিঙ্কিং ডেভেলপড হচ্ছে, তাহলে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, আর প্রক্রিয়াটাকে বলবো ইকুইলিব্রেশন। ওকে, এখন দেখুন, এই যে আমরা ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে যাচ্ছি, এটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে অ্যাসিমিলেশনের মাধ্যমে হতে পারে, আরেকটা হচ্ছে অ্যাকোমোডেশনের মাধ্যমে হতে পারে। তাহলে এই অ্যাসিমিলেশন এবং এই অ্যাকোমোডেশন বুঝতে গেলে আরেকটা টার্মের সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে আমাদের স্কিমা।
আরেকটা টার্মের সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে স্কিমা। তাহলে স্কিমা কি আগে বুঝি। ওকে, যেমন আপনারা আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন পেনের মতো দেখতে, এটাকে আপনারা কি বলবেন যদি আমি জিজ্ঞাসা করি এটা কি? আপনারা কিন্তু পেনের মতো দেখতে হলেও এটাকে কিন্তু পেন বলবেন না, কি বলবেন যে স্যার এটা হচ্ছে মার্কার পেন। শুধু পেন না স্যার, এটা একটা মার্কার পেন। বা একটু আগে যেটা দেখিয়েছিলাম যে স্যার এটা কি, এটা একটা মাউস। ওকে, তাহলে এটা একটা মার্কার পেন। আবার এটাকে যখন আমি মাউস বলছি, তাহলে এমনি যখন আমরা বলি ইঁদুর, সেই ইঁদুর কিন্তু আবার না যে স্যার এটা দিয়ে কি হয়, কম্পিউটার বা ল্যাপটপে কাজে লাগে। তাহলে এই মাউস আর আমরা যেই মাউস যেটা আমাদের বাড়িতে আমাদের জামা কাপড় কাটে, সেই দুটো মাউস কিন্তু আবার আলাদা। কিন্তু এটাকে কিন্তু আমি কি বলছি, কম্পিউটারে ব্যবহৃত বা ল্যাপটপে ব্যবহৃত মাউস বলছি। আবার এটাকে বলছি মার্কার পেন। এটাকে কিন্তু নর্মাল পেন যদি বলি, বলবেন না স্যার এটা নর্মাল পেন না, এটা হচ্ছে মার্কার পেন। তাহলে কেন বলছি, কিভাবে বলছি? তাহলে দেখুন, যখনই এই বস্তুটাকে আপনারা দেখছেন, এর কোথাও না কোথাও আপনাদের মাথায় এর একটা ইমেজ, একটা মানসিক স্ট্রাকচার, কাঠামো আপনাদের প্রত্যেকের মাথায় তৈরি হয়ে আছে। একটা মেন্টাল স্ট্রাকচার এর কি আছে, তৈরি হয়ে আছে। তাহলে যখনই এটা আপনি দেখছেন, সঙ্গে সঙ্গে আপনি কি করছেন, এটাকে নিয়ে আপনি বলতে পারছেন যে স্যার এটা একটা মার্কার পেন। তাহলে যখন কোনো একটা বস্তু দেখি, তাহলে অনেক সময় কি হয়, সেই বস্তুটার অলরেডি মেন্টাল স্ট্রাকচারে আমাদের থাকে, অলরেডি সেই বস্তুটা কি আমাদের মাথায় থাকে। আবার অনেক সময় কি হয়, সেই বস্তুটা আমার সম্বন্ধে আমাদের জ্ঞান থাকে না, সেই মেন্টাল স্ট্রাকচারটা আমাদের তৈরি করতে হয়। তাহলে যখন প্রথম দিন দেখেছিলেন, যখন প্রথম দিন এই পেনটা দেখেছিলেন, তাহলে নিশ্চয়ই মেন্টাল স্ট্রাকচারটা আপনাদের মাথায় ছিল না, আপনারা সেটাকে তৈরি করেছিলেন প্রথম দিন, বাট এখন অলরেডি আপনারা জানেন। তাহলে এটাকেই বলা হলো কি স্কিমা, যে এই যে আমরা মেন্টাল স্ট্রাকচারটা তৈরি করছি, আমাদের কোনো বস্তুর যে মেন্টাল একটা স্ট্রাকচার আমরা আমাদের মাথায় তৈরি করে রাখছি, সেটাকেই পিয়াজে বললেন স্কিমা। তাহলে আলটিমেটলি কি, যে যখন এটাকে আমি পেন বলছি, এটা তো আমাদের নলেজ। তাহলে নলেজটার যে মেন্টাল স্ট্রাকচার যেটা আমাদের মাথায় তৈরি হয়ে আছে, যার দ্বারা আমরা কোনো প্রবলেম সলভ করব, সেটাকেই পিয়াজে বললেন স্কিমা। মানে আমরা প্রবলেম সলভ করছি কিসের জন্য, স্কিমার জন্য। আমার মাথায় অনেক বস্তু স্কিমা রয়েছে, তার জন্য কি হচ্ছে, আমি প্রবলেমগুলোকে সলভ করতে পারছি। তাহলে স্কিমা হচ্ছে মেন্টাল স্ট্রাকচার অফ নলেজ। ওকে, এখন দেখুন দুটো টার্ম রয়েছে, অ্যাসিমিলেশন আর হচ্ছে অ্যাকোমোডেশন। একটু হচ্ছে বুঝুন। তাহলে আমাদের সামনে যখন আমরা কোনো প্রবলেমের সম্মুখীন হচ্ছি, তাহলে কি হবে, আমাদের কাছে অলরেডি যে স্কিমাটা আছে সেটা দ্বারা আমরা প্রবলেম সলভ করব। অথবা এরকম হতে পারে যে আমাদের কাছে যে স্কিমাটা আছে সেটা দ্বারা প্রবলেম সলভ হচ্ছে না, আমাদের নতুন স্কিমা তৈরি করে তারপরে প্রবলেমটাকে সলভ করতে হচ্ছে। কি বললাম, যখন আমরা কোনো প্রবলেমে পড়ি, আমার সেই প্রবলেমটাকে সমাধান করতে হবে। তাহলে অলরেডি যে এক্সিস্টিং স্কিমা রয়েছে সেটা দ্বারা প্রবলেম সলভ হতে পারে, অথবা এক্সিস্টিং স্কিমা দ্বারা প্রবলেম সলভ হচ্ছে না, আমাদের নতুন স্কিমা তৈরি করে তারপরে প্রবলেমটাকে সলভ করতে হচ্ছে। তাহলে যদি এক্সিস্টিং স্কিমা দ্বারা যদি আমরা প্রবলেমটাকে সলভ করি, তখন সেই প্রক্রিয়াকে বলা হবে অ্যাসিমিলেশন। যদি এক্সিস্টিং যে স্কিমাটা অলরেডি আমার মধ্যে আছে সেটা দ্বারা যদি প্রবলেম সলভ করি, তখন তাকে বলা হচ্ছে কি, অ্যাসিমিলেশন। আর যদি এক্সিস্টিং স্কিমা দ্বারা প্রবলেম সলভ না হয়, তখন আমাদের নতুন স্কিমা তৈরি করে তারপরে প্রবলেমটাকে সলভ করতে হয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হবে অ্যাকোমোডেশন। যেমন দেখুন, একটা বাচ্চা, আপনারা দেখেছেন একটা বাচ্চা যখনই কিছু দেওয়া হয়, সদ্যজাত বাচ্চা কি করে, নিয়ে সেটাকে মুখে ঢুকায়। একটা 3 মাস 4 মাসের বাচ্চা কি করবে, যে কোনো কিছু দিলে সেটাকে মুখে ঢুকাতে শুরু করে। তাহলে সাকিং নামক একটা স্কিমা বা হচ্ছে এখানে হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন বলবো বা স্কিমা বলবো, এটা অলরেডি বাচ্চার মধ্যে রয়েছে। তাই বাচ্চা কি করে, অলরেডি ওর মধ্যে যে স্কিমাটা রয়েছে সেটা তারা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে। এর জন্যই কি করে, বাচ্চা কোনো কিছু দিলেই কি করে, মুখে দিলে চোষা শুরু করে, বা হাতের সামনে কিছু দিবেন চোষা শুরু করে, তাই না? তাহলে এবার দেখুন এই জায়গাটা বুঝুন, এখান থেকে অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন আপনারা বুঝবেন। যে বাচ্চাকে আমি একটা খেলনা দিলাম, বাচ্চা কি করলো, খেলনাটাকে নিয়ে ডাইরেক্ট মুখে ঢুকালো। তার মানে কি হচ্ছে, অলরেডি যে স্কিমাটা আছে সাকিং, সেটা দ্বারা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছে। তাহলে এই প্রক্রিয়া অ্যাসিমিলেশন। বাট ধরুন যে বাচ্চাকে যদি এখন একটা বড় বল দেওয়া যায়, বাচ্চাকে একটা বড় বল দিল, এখন এই বড় বলটা কিন্তু বাচ্চা মুখে ঢুকাতে পারছে না। তাহলে এবার বাচ্চা কি করবে,
এবার কিন্তু বাচ্চা কিন্তু আর দেখছে সাকিং দিয়ে হচ্ছে না, বাচ্চা কি করলো, ধীরে ধীরে বলটাকে লাথি মারা শিখলো, কিক মারা শিখলো। তাহলে নতুন স্কিমা তৈরি করলো, কিক বা কিকিং, একটা নতুন স্কিমা তৈরি করলো। তাহলে তখন এই ঘটনাটাকে আমরা বলবো অ্যাকোমোডেশন। তাহলে যখন নতুন স্কিমা তৈরি করে প্রবলেমটা সলভ হচ্ছে, তখন সেই প্রক্রিয়াকে আমরা অ্যাকোমোডেশন বলবো। এবার এই অ্যাসিমিলেশন, এই অ্যাকোমোডেশন এতটুকু বুঝলাম। এখন এটাকে আরেকটু ডিটেলে বুঝি যে অ্যাসিমিলেশনটা কি, অ্যাকোমোডেশনটা কি, আরেকটু ডিটেলসে বুঝি। ধরুন একটা এক্সাম্পল নেই। ধরুন আপনারা কোনো একটা ইনস্টিটিউশনে গেছেন বা কোথাও পড়তে গেছেন বা চাকরি সূত্রে কোথাও গেছেন। আপনাদের কি হয়েছে, আপনাদের ওখানে কারোর সাথে বন্ধুত্ব হয়েছে, তো বন্ধুত্ব হয়ে যাওয়ার পর সেখানে যার সাথে আপনাদের বন্ধুত্ব হয়েছে সে আপনাকে প্রতিদিন যখন আপনি যান আপনাকে বলে যে শোন না, একটা কাজ করিস, আমাদের বাড়িতে একদিন আসিস, আমার মা না তোকে খুব বেশ করে যেতে বলে, খুব বারবার যেতে বলে যে ওকে একবার নিয়ে আসিস, ওর কথা শুনি এত ভালো লাগে, ওকে একবার নিয়ে আসিস। আপনি যখন এই ধরনের কথাগুলো শুনবেন যে প্রতিদিন পার্টিকুলার আপনার কলিগের মা বলছে আপনাকে ওর বাড়ি যেতে, তখন কোথাও না কোথাও আপনার কিন্তু সেই কলিগের বাড়ি সম্বন্ধে একটা স্কিমা কিন্তু আপনার মাথায় তৈরি হয়ে যাবে। আপনি কিন্তু ভাবা শুরু করবেন যে ওর বাড়িটা কোথায়, বাড়িতে কে কে আছে, তাই না, কিভাবে যেতে হয়, এগুলো একটা স্কিমা আপনার মাথায় তৈরি হবে। তো একদিন আপনি ওর বাড়ি গেলেন, গিয়ে থাকলেন, সুন্দর আদর আপ্যায়ন পেলেন। এবার কি হলো, আপনার ওর যে বাড়ি ছিল, ওর বাড়ির যেটা স্কিমা আপনার মাথায় ছিল, তার সাথে কি হচ্ছে, নতুন ইনফরমেশন যুক্ত হলো। কীরকম, আপনি ওর মাকে কোনোদিন দেখেননি, এবার যখন ওর বাড়িতে গেলেন ওর মা কীরকম সেটা আপনি দেখলেন, ওর বাড়ির আশেপাশে কে আছে সেটা দেখলেন। বন্ধু আপনাকে কি ওর বেডরুমে নিয়ে গেছে, ওর বাড়িটা দেখালো ঘুরিয়ে ঘুরিয়ে, সমস্ত কিছু আপনি দেখলেন। আগে কি একটা মাথায় ছিল, একটা স্কিমা ছিল, বাট এবার আপনি প্রত্যক্ষ সেটা দেখলেন। তার মানে কি হচ্ছে, আপনার আগে যে স্কিমাটা ছিল তার সাথে কিন্তু নতুন ইনফরমেশন আরও যুক্ত হলো। তাহলে যদি এক্সিস্টিং স্কিমার সাথে নতুন ইনফরমেশন যুক্ত হয়, তখনও সেই প্রক্রিয়াকে আমরা অ্যাসিমিলেশনই বলবো। মানে স্কিমার স্ট্রাকচারে কোনো চেঞ্জ করলাম না, শুধু কি হলো, ইনফরমেশন যুক্ত হলো আরও, তখনও সেই প্রক্রিয়াকে আমরা অ্যাসিমিলেশন বলবো। বাট এবারই ভাবুন, বন্ধু প্রত্যেক দিন আপনাকে যখন যেতে বলে, আপনি একদিন গেলেন এবং আপনি যাওয়ার সময় একজোড়া জামা কাপড়ও নিয়ে গেছেন এক্সট্রা, একজোড়া না, দুজোড়া জামা কাপড় নিয়ে গেছেন এক্সট্রা। একজোড়া হচ্ছে রাত্রি থাকবেন তার জন্য, আরেক জোড়া হচ্ছে পরের দিন ওর সাথে আবার স্কুলে বা কলেজে আসবেন বা ইউনিভার্সিটিতে যাবেন তার জন্য। একজোড়া পরে গেছেন, একজোড়া রাত্রের জামা কাপড়, একজোড়া কালকে ওর সাথে আসবেন, ফিরে আসবেন কলেজে বা ইউনিভার্সিটিতে, ওর জন্য আরেক জোড়া জামা কাপড় নিয়ে গেছেন। এবার ওর বাড়ি পৌঁছতেই হঠাৎ করেই পাশের রুম থেকে একটা আওয়াজ আসলো যে আজকে রবিবার দিন ও কেন আসলো, আজকে রবিবার দিন আমরা একটু ভালো মন্দ খাবো। আপনি শুনলেন আপনার বন্ধুকে কেউ বলছে যে ও আজকে কেন আসলো, ওকে তাড়াতাড়ি চা খাওয়িয়ে ওকে বল যে আমরা আজকে একটু বাইরে যাব, বাড়িতে থাকবো না। তাহলে এটা বললে ও চলে যাবে। তাহলে আপনি পাশের রুম থেকে এটা শুনলেন। এবার আপনি কিন্তু এই যে ব্যাগে দুটো জামা কাপড় নিয়ে গেছেন, দুই জোড়া জামা কাপড় নিয়ে গেছেন, এবার কিন্তু বন্ধুকে আপনি কিন্তু এটা জানতে দিবেন না। আপনি এবার কি করবেন, বন্ধুকে বলবেন, নিজে থেকেই হয়তো বলবেন নিজের সম্মান রক্ষার্থে যে শোন, আমি আজকে আসছি, এদিক দিয়ে যাচ্ছিলাম, তো আমাকে না একটু পরেই যেতে হবে। তো বন্ধু বলার আগেই কিন্তু আপনি এখন কিন্তু বলা শুরু করবেন। তাহলে এবার দেখুন, বন্ধুর বাড়ি সম্বন্ধে, বাড়ির লোকজন সম্বন্ধে আপনার যে মাথায় একটা স্কিমা তৈরি ছিল, এবার কি স্কিমাটা একই রকম থাকবে না তার মধ্যে এখন কারেকশন হবে? অবভিয়াসলি কারেকশন হবে। তাহলে স্কিমার মধ্যে যদি কখনো কারেকশন হয়, স্কিমার স্ট্রাকচারটার মধ্যে যদি পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, কারেকশন হয়ে যায়, বা আমরা বলতে পারি স্কিমাটা রিপ্লেস হয়ে গেল, তখন সেই প্রক্রিয়াকে আমরা অ্যাকোমোডেশন বলবো। ওকে, তাহলে অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশনটা কী ছিল আমরা আরেকবার একটু আলোচনা করি। যদি এক্সিস্টিং স্কিমা দ্বারা কাজ হয় তখন সেটা অ্যাসিমিলেশন, অথবা স্কিমার স্ট্রাকচারে কোনো চেঞ্জ হলো না, শুধু কি হলো, নতুন ইনফরমেশন যুক্ত হলো। যেমন ধরুন আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে অলরেডি আপনার মাথায় একটা স্কিমা রয়েছে, আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা গল্প বা কবিতা পড়লেন, তাহলে সেই গল্প বা কবিতা পড়ে কবিগুরু সম্বন্ধে আপনার আরও নলেজ ডেভেলপড হলো, আরও নতুন ইনফরমেশন আপনি জানলেন। তাহলে স্কিমাটা কিন্তু চেঞ্জ হলো না, তাহলে এই প্রক্রিয়া কি অ্যাসিমিলেশন হলো। বাট অ্যাকোমোডেশন কখন হচ্ছে, যতক্ষণ এক্সিস্টিং স্কিমা দ্বারা কাজ হচ্ছে না, নতুন স্কিমা, নিউ স্কিমা তৈরি করে প্রবলেমটা সলভ করছেন, অথবা পুরনো স্কিমার স্ট্রাকচার যেটা রয়েছে তার মধ্যে
পরিবর্তন ঘটলো, চেঞ্জ হলো, সেটাকে রিপ্লেস করে দেওয়া হলো বা কারেকশন হলো, তখন সেই প্রক্রিয়াকে আমরা বলবো অ্যাকোমোডেশন। ওকে, তো পিয়াজের তত্ত্বের 4টা স্টেজেস রয়েছে আপনারা জানেন, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ আর হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। আর পিয়াজে বাচ্চাদের লিটিল সায়েন্টিস্টের সাথে তুলনা করেছিলেন। তাহলে প্রথম যে স্টেজ সেটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি তার মানে এই সময় বাচ্চারা কি সব কিছু সেন্স এবং মোটর, অঙ্গ প্রত্যঙ্গ, এই দুটোর মাধ্যমে সমাধান করার চেষ্টা করে। যেমন আজকের দিনে আমাদের অনেক সমস্যা কিন্তু আমরা আমাদের থিঙ্কিং বা আমাদের ভাষা, কথা বলার মাধ্যমেও কিন্তু আমরা কিন্তু সমাধান করতে পারি। যেমন ধরুন আজকে আমার একটা জলের গ্লাস লাগবে, আমি কিন্তু বলতে পারি যে মা আমাকে একটা গ্লাস জল দাও, তাহলে আমি মাকে বলেও কিন্তু সেই সমস্যাটার সমাধান করতে পারি। বাট বাচ্চার কিন্তু সেটা করার সেই সময় ক্ষমতা থাকে না। বাচ্চা কি করবে, জলের দিকে হামাগুড়ি দিয়ে যেতে পারে বা জলের দিকে তাকিয়ে থাকতে পারে বা কানতে পারে, তার মাধ্যমে ও বোঝাচ্ছে ওর কিছু চাই, কিন্তু ওর কিন্তু ভাষার মাধ্যমে কিন্তু ওর বলার সেটা ক্ষমতা নেই। এর জন্যই কি বলো সেন্স মানে আমাদের ইন্দ্রিয় এবং মোটর মানে অঙ্গ প্রত্যঙ্গ, এর মাধ্যমে কি করবে বাচ্চা প্রবলেমগুলো সমাধান করবে। এটা মোটামুটি 0 থেকে 2 বছর ধরা হয়। পিয়াজে বললেন যে বাচ্চারা কিছু রিফ্লেক্স অ্যাকশন, প্রতিবর্ত ক্রিয়া নিয়ে জন্মগ্রহণ করে এবং জীবনের প্রথম 4 মাস অবধি এই প্রতিবর্ত ক্রিয়াগুলো দ্বারাই যে কোনো সমস্যাকে সমাধান করার চেষ্টা করে। কোন প্রতিবর্ত ক্রিয়া, যেমন সাকিং, চোষা, লুকিং, দেখা, গ্র্যাসপিং। আপনারা দেখেছেন বাচ্চার হাতে যদি কিছু দেন অটোমেটিক বাচ্চা কি করে, হাতটা বন্ধ করে দেয়। রিচিং, কোনো কিছুকে ধরার চেষ্টা করে। বলা হলো যে 8 মাস অবধি বাচ্চাদের কি থাকে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। অর্থাৎ কোনো জিনিস যদি সামনে থাকে বাচ্চারা ভাবে তার অস্তিত্ব আছে, কোনো জিনিস যদি সামনে থেকে সরিয়ে নেওয়া হয় বাচ্চা ভাবে তার অস্তিত্ব নেই। এর জন্য ধরুন বাচ্চাদের আপনি কোনো খেলনা নিয়ে খেলছেন, খেলনা নিয়ে খেলতে 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 হুট করে যদি সেটাকে বিছানার চাদরের তলে লুকিয়ে দেন, যেই মুহূর্তে সেটা বাচ্চার সামন থেকে চলে গেল বাচ্চা ভাবলো যে এর অস্তিত্বই নেই। ওকে, তো এটাকেই বলা হয় কি আউট অফ সাইট আউট অফ মাইন্ড। সামনে থাকলে অস্তিত্ব আছে, সামনে নেই তাহলে অস্তিত্ব নেই। তাহলে রিফ্লেক্স অ্যাকশন যেগুলো নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করে সেগুলোর এন্ডিংও এই সময়ই হয়। ওকে, তাহলে যেই রিফ্লেক্স অ্যাকশনগুলো নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করছে, যেমন সাকিং, লুকিং, গ্র্যাসপিং, রিচিং, এগুলোর মধ্যে বেশিরভাগ রিফ্লেক্স অ্যাকশনগুলো বাচ্চা কি হয় এই বয়সেই সেগুলোর এন্ডিং হয়ে যায়। যেমন সাকিং, চোষা, যে একটা সময় বাচ্চা কি, ছোট বাচ্চা যদি 2 মাস 3 মাসের বাচ্চা হয় মুখে যা দিবেন তাই চুষতে থাকে, বাট একটু যখন বড় হবে 7 মাস 8 মাস 9 মাস হয়ে যাবে, যা কিছু দিবেন সবও মুখে দিলে চুষতে শুরু করবে না। এরপরে কি হচ্ছে ডিফার্ট ইমিটেশন, মানে কাউকে মনে করে করে কারণ নকল করা, অনুকরণ করা। বাচ্চারা দেখবেন একটা আপনার বাড়িতে 1 বছরের বাচ্চা রয়েছেন, সদ্য হাঁটা শিখেছে, 1 বছর 1.25 বছর বয়স, দেখবেন ও যদি দাদা বা দিদি থাকে যে স্কুলে যায়, দেখবেন দাদা দিদি স্কুল ব্যাগ নিয়ে ও কি করবে, স্কুলে যাচ্ছে। যদি বাড়িতে যদি বাজারের ব্যাগ থাকে, দেখে প্রতিদিন বাবাকে বাজারে যেতে, ও কি করবে ব্যাগটা নিয়ে ও বলবে ও বাজারে যায়। ওকে, এটা হচ্ছে কি ডিফার্ড ইমিটেশন, কাউকে মনে করে করে নকল করা। অ্যাবসেন্স অফ ল্যাঙ্গুয়েজ, এই সময় ল্যাঙ্গুয়েজ ডেভেলপড হয় না। গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, দেখুন এই সময় বাচ্চাদের কি হয়, গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, অর্থাৎ বাচ্চারা যে বিহেভগুলো করবে, যেরকম আচরণ করছে তার পিছনে কিছু না কিছু গোল ও লক্ষ্য বা উদ্দেশ্য অবশ্যই আছে। বাচ্চা কোনো দিকে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, অবশ্যই সেখানে কোনো বল দেখেছে বা কিছু দেখেছে, এর জন্য কি ওই দিকে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। অবজেক্ট পার্মানেন্স, দেখুন একটা ছিল কি আউট অফ সাইট আউট অফ মাইন্ড, কোনো কিছু যদি সামনে না থাকে সেটা কি বাচ্চা ভাবছে তার অস্তিত্ব নেই, কারণ কি বাচ্চার মেমোরি ডেভেলপড হয় না। বাট মোটামুটি 18 মাস যেতে যেতে বাচ্চার মধ্যে কি এই মেমোরিও ডেভেলপড হওয়া শুরু হয়। বাচ্চা এবার কি কোনো বস্তুর পার্মানেন্ট ইমেজ বাচ্চা মাথার মধ্যে ডেভেলপ করে, যে কোনো বস্তু সামনে নেই তারপরেও কি বস্তুটার অস্তিত্ব রয়েছে সেটা বাচ্চা ভাবা শুরু করে। যেমন দেখুন এই যে আপনারা আমার ক্লাস করছেন, আপনারা অনেকেই আছেন যারা এখন আপনাদের মা বাবা হয়তো আপনাদের সামনে নেই, বাট আপনারা যদি চোখ বন্ধ করেন আপনারা আপনাদের মা বাবাকে দেখতে পাচ্ছেন, তার মানে আপনারা জানেন যে মা বাবা এই মুহূর্তে সামনে নেই কিন্তু অস্তিত্ব রয়েছে। তাহলে এটাই হচ্ছে কি অবজেক্ট পার্মানেন্স, কোনো কিছু সামনে নেই তারপরেও তার অস্তিত্ব রয়েছে। সেকেন্ড স্টেজ দেখুন ক্যারেক্টারিস্টিক্স অফ প্রি অপারেশনাল স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। দেখুন অপারেশন শব্দটাকে পিয়াজে ইউজ করেছিলেন লজিক্যাল থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিংকে বোঝানোর জন্য। লজিক্যাল থিঙ্কিং এই শব্দটাকে বোঝানোর জন্য অপারেশন কথাটাকে ইউজ করেছিলেন। তাহলে এবার স্টেজটার নাম কি বুঝুন, প্রি অপারেশনাল স্টেজ। প্রি মানে আগে, তার মানে লজিক্যাল থিঙ্কিংয়ের আগের স্টেজ। তো এই সময় বাচ্চাদের থিঙ্কিং কি থাকে, লজিক্যাল থাকে না, বাচ্চাদের থিঙ্কিংগুলো কি থাকে একদমই ইললজিক্যাল থাকে।
যে বাচ্চারা বলা হয় যে দিদিমণি কেন স্কুলে আসেনি, বাচ্চারা বলে যে দিদিমণিকে হয়তো ওর দিদিমণির মা আজকে প্রিয় টিফিনটা রান্না করেনি, এর জন্য আজকে দিদিমণি স্কুলে আসেনি। মানে ওদের লজিকগুলো কি থাকে, ইললজিক্যাল থাকে, কোনো লজিক থাকে না। বাচ্চারা ভাবে যে সূর্য, আমি প্রতিদিন যখন উঠি তখন সূর্য ওঠে, তার মানে আমি ঘুম থেকে উঠির জন্যই কি হয়, সূর্য ওঠে। তাহলে বাচ্চাদের থিঙ্কিংগুলো কি থাকে, ইললজিক্যাল থাকে। তাহলে এই যে ইললজিক্যাল থিঙ্কিং, এটাকেই বলা হয় কি ট্রানজাক্টিভ রিজনিং। ওকে, এর পরবর্তীতে আমরা দেখি কি বাচ্চারা এই সময় অনেক পুতুল নিয়ে খেলে। অনেক সময় কি করে, পুতুল নিয়ে খেলে, পুতুলটাকে আদর করে, পুতুলকে অনেক সময় বকা দেয়, পুতুলকে ঘুম পাড়ায়। তার মানে কি, বাচ্চা এই সময় কোন বস্তুর মধ্যে প্রাণ আছে এবং কোন বস্তুর মধ্যে প্রাণ নেই সেটাকে বাচ্চা ডিফারেন্স করতে পারে না, মানে পার্থক্য করতে পারে না। এর একটা এক্সাম্পল আপনারা দেখবেন, বাড়িতে যদি কখনো 2-3 বছরের বাচ্চা থাকে, ধরুন বাচ্চা পড়ে গেছে, দেওয়ালে ব্যথা পেয়েছে বা পড়ে গেছে, এখন যদি আপনি ওই দেওয়ালটাকে মারেন, যে ওই দেওয়ালটা তোকে ব্যথা দিয়েছে, দাঁড়া ওকে একটু মারি, দেখবেন বাচ্চা দেখবে একটু পরে হাসা শুরু করবে বা বাচ্চা খুশি হবে। বাচ্চা ভাবছে যে দেওয়াল আমাকে ব্যথা দিয়েছে, বাবা বা মা ওই দেওয়ালটাকে মারলো, তাহলে দেওয়ালও ব্যথা পেয়েছে। তার মানে কি, বাচ্চা লিভিং এবং নন লিভিং, অর্থাৎ কার মধ্যে প্রাণ আছে এবং কার মধ্যে প্রাণ নেই, এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারে না। এটাকেই বলা হয় কি অ্যানিমিজম। ওকে, অ্যানিমিজম। এখানে অ্যানিমেশন থেকে কথাটা আপনারা মনে রাখবেন, অ্যানিমেশন থেকে। যেমন যখন আমরা অ্যানিমেশন দেখি, টম এন্ড জেরি দেখছি, কিছুক্ষণের জন্য আমরা ভুলে যাই যে টম এন্ড জেরির মধ্যে প্রাণ নেই। আমাদের সত্যিই মনে হয়, সত্যিকারেরই মনে হয় ওরা হচ্ছে এইভাবেই লড়াই করে বাস্তবে। আমরা কিছুক্ষণের জন্য আমরা নিজেরাও ভুলে যাই যে ওদের মধ্যে প্রাণ নেই। তার মানে কি, কার মধ্যে প্রাণ আছে কার মধ্যে প্রাণ নেই সেটা আমরা পার্থক্য করতে পারছি না। তাহলে পার্থক্য না করতে পারার অ্যাবিলিটিকে বলা হয় অ্যানিমিজম। ওকে, এবার পরবর্তীতে ইরিভার্সিবিলিটি রয়েছে। তো ইরিভার্সিবিলিটিটা কি একটু আমরা বুঝি। ওকে, তো ইরিভার্সিবিলিটিটা কি, পিয়াজে একটা এক্সপেরিমেন্ট করেন। এক্সপেরিমেন্টটা এরকম ছিল যে পিয়াজে একদিন তার সন্তানের যখন স্কুল বাস ছুটে যায়, তখন কি করে, বাড়ি থেকে বাচ্চাটাকে স্কুলে নিয়ে যায়। তো বাড়ি থেকে যখন বাচ্চাটাকে স্কুলে নিয়ে যায়, পিয়াজে বলে যে শোন, তুই তো আজকে বাড়ি থেকে স্কুলে তোকে নিয়ে আসলাম, তাহলে তুই তো রাস্তা চিনেই গেলি, তাহলে এক কাজ করিস, যাওয়ার সময় একা একা চলে যাস। তো বাচ্চা রিপ্লাই করে, বাবা আমি বাড়ি থেকে স্কুলে আসার রাস্তা তো চিনি, বাট স্কুল থেকে বাড়ি যাওয়ার রাস্তা তো চিনি না। রিভার্স করার অ্যাবিলিটি ওর মধ্যে থাকে না। এটা আপনারা নিজেরাও এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। বাড়িতে 3 বছরের বাচ্চা যারা 1 2 3 4 মাত্র শিখছে, ওকে আপনি 1 2 3 4 বলতে বলবেন, দেখবেন 1 2 3 4 এগুলো বলতে পারবে। বাট যদি ওকে বলেন 10 থেকে 1 পর্যন্ত বলতো, দেখবেন প্রথম অবস্থায় ওরা বলতে পারবে না। 4-এর পর কি বলে দিবে 5, 4-এর আগে কি বলতে পারবে না। কারণ কি, রিভার্স করার অ্যাবিলিটি ওদের মধ্যে থাকে না। এটাকেই বলা হয় কি ইরিভার্সিবিলিটি। নেক্সট হচ্ছে সেন্ট্রেশন বা ল্যাক অফ কনজারভেশন। তো সেন্ট্রেশন বা ল্যাক অফ কনজারভেশন কি বুঝুন। পিয়াজে এটা নিয়েও একটা এক্সপেরিমেন্ট করেন নিজের সন্তানেরই উপর। তো এক্সপেরিমেন্টটা এরকম ছিল যে দুটো একই রকম আকার এবং আকৃতির পাত্র নেয় এবং তাতে কালারফুল জল থাকে। প্রথমে এ পাত্র বি পাত্র। তো প্রাথমিক অবস্থায় কি থাকে, এ পাত্র বি পাত্রে সমপরিমাণ জল থাকে এবং দুটো দেখতে একই রকম। এবার কি করে পিয়াজে, এ পাত্র বি পাত্র থেকে একটা পাত্র মানে বি পাত্র থেকে জল এবার কি করলো, একটা লম্বাকৃতি যার প্রস্থটা অনেক কম বাট লম্বাটা অনেক বেশি সেই পাত্রে ঢালে, সি পাত্রে ঢালে। তাহলে অটোমেটিক কি হবে, বাচ্চা কি দেখলো যে সি পাত্রে জলতল কি হলো, অনেক বেড়ে গেল। তাহলে এবার বলা হয় যে কোন পাত্রে জল বেশি, এ পাত্রে না সি পাত্রে? বাচ্চা এখন রিপ্লাই করে সি পাত্রে জল বেশি, যদিও আগে বলেছিল এ বি সমান ছিল। বাট বাচ্চা এখন বিলিভ করা শুরু করছে যে বি পাত্র থেকে সি পাত্রে জল ঢালাতে সি পাত্রে জল বেশি হয়ে গেছে। তাহলে এবার দেখুন কেন এটাকে সেন্ট্রেশন বলা হলো। সেন্টার থেকে সেন্ট্রেশন, সেন্টার মানে নিজের চিন্তা ভাবনাকে পার্টিকুলার একটা জায়গাতে কেন্দ্রীভূত করে ফেললো। বাচ্চা শুধু এটাই দেখছে যে জলতল কতটা বেড়েছে, আগে জলতল কি ছিল, এবার জলতলটা কি, লেভেলটা কি, শুধু এটাই দেখছে। বাচ্চা এগুলো কিচ্ছু দেখছে না যে আগের
পাত্রটা কীরকম ছিল, এখনের পাত্রটা কীরকম, এগুলো কিচ্ছু দেখছে না, শুধু একটাই দেখছে যে জলের লেভেলটা কত। তাহলে নিজের চিন্তাভাবনাকে কী করছে, শুধু একটা কেন্দ্রে কেন্দ্রীভূত করে ফেলছে। এর জন্য এটাকে বলা হয় কি সেন্ট্রেশন বা ল্যাক অফ কনজারভেশন। কনজারভেশন মানে হচ্ছে যে কোনো বস্তুর যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা হয়, তারপরেও সেখানে সমপরিমাণ বস্তু থাকতে পারে, এই বোঝার ক্ষমতাটাকে বলা হয় কনজারভেশন। যেহেতু এখানে নেই, তাই এটাকে বলা হয় ল্যাক অফ কনজারভেশন। ওকে, এরপরে আছে ইগোসেন্ট্রিজম। দেখবেন বাচ্চারা সবসময় কি এই সময় নিজের পার্সপেক্টিভ থেকে সব কিছু বোঝার চেষ্টা করে বা সব কিছুকে নিজের পার্সপেক্টিভ থেকেই বোঝে। ওরা ভাবে যেটা ওর জন্য ভালো সেটা সবার জন্য ভালো। যেমন আপনারা যদি ছোট বাচ্চা পড়ান, দেখবেন বা ছোট বাচ্চা থাকে দেখবেন এরকম বলবে, অন্ধকারে যেও না, অন্ধকারে ভূত আছে, ভয় পাবে। আপনাকে বলবে, ওকে ওর মা যদি বলে এটা খা, এটা খেলে শক্তি হবে, এটা খেলে লম্বা হবি, আপনাকেও বলবে যে এটা খাও, এটা খেলে শক্তি হবে তোমার, এটা করো না, এটা করলে ভয় পাবে, এই ধরনের কথা আপনাকেও বলবে। মানে ও ভাবে যেটা ওর জন্য ভালো সেটা সবার জন্য ভালো। ও অন্যের পয়েন্ট অফ ভিউ বোঝে না, শুধু নিজের পয়েন্ট অফ ভিউই বোঝে। ও ভাবে যেটা ও ভালো, তার মানে এটা অন্যের জন্য ভালো হবে। এটাকেই বলা হয় কি ইগোসেন্ট্রিজম, এটাকেই বলা হয় ইগোসেন্ট্রিজম। ওকে, তো এগুলো গেল হচ্ছে এই প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ। দেখুন কংক্রিট মানে কি, কংক্রিট মানে হচ্ছে যেই বস্তুগুলো মূর্ত, মূর্ত মানে যাকে আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, শুনতে পারি, সেগুলো হচ্ছে মূর্ত বস্তু। এটা হচ্ছে 7 থেকে 11 বছর। ওকে, তাহলে এই সময় লজিক্যাল থিঙ্কিং দিতে পারবে যদি বস্তুটা কি হয়, মূর্ত হয়, অর্থাৎ বস্তুটা আমরা স্পর্শ করতে পারবো। যেমন এই বোর্ডটাকে আমরা স্পর্শ করতে পারছি। ওকে, এই পেনটাকে আমরা স্পর্শ করতে পারছি, দেখতে পাচ্ছি। তাহলে এগুলো আমার কাছে কি মূর্ত বস্তু। তাহলে এই সময় বাচ্চারা লজিক্যাল থিঙ্কিং দিতে পারবে কি হয়, যদি বস্তুটা মূর্ত হয়। এর জন্যই দেখুন 7 থেকে 11 বছর বাচ্চারা প্রাইমারি স্কুলে আছে। এর জন্যই কি বলা হচ্ছে, প্রাইমারি স্কুলে বেশি করে চার্ট মডেল দেখাতে বলে, এটাই কারণ। তো এই সময় কি অ্যাকচুয়ালি লজিক্যাল থিঙ্কিং শুরু হলো। এর আগে লজিক্যাল থিঙ্কিং ছিল না, ইললজিক্যাল ছিল। এবার কি হলো, লজিক্যাল থিঙ্কিং শুরু হলো, বাট বস্তুটা কি হবে, কংক্রিট হতে হবে। এবার রিভার্স করার অ্যাবিলিটি চলে আসবে এবং কনজারভেশন অ্যাবিলিটি চলে আসবে। আগেরটা ল্যাক অফ কনজারভেশন ছিল, এবার বলা হচ্ছে কনজারভেশন। আগেরটা ছিল সেন্ট্রেশন, সেন্টারের বিপরীত ডিসেন্টার, সেখান থেকে ডিসেন্ট্রেশন। এখন বস্তুগুলোকে কি ক্লাসিফিকেশন করতে পারবে বাচ্চা, কি করতে হবে, বিভিন্ন বস্তুকে পৃথকীকরণ করতে পারবে। যেমন ধরুন বাচ্চাকে বিভিন্ন বিভিন্ন আকারের বস্তু দিলেন, বিভিন্ন আকারের বস্তু দিলেন, বিভিন্ন আকারের বস্তু দিলেন। বাচ্চা এখান থেকে কি করবে, কোনটার বস্তুর কয়টা কোণ আছে, কয়টা কোণা আছে, সেটা খুঁজে বাচ্চা কি করবে, এইগুলোকে একসাথে, এইগুলোকে একসাথে, এইগুলোকে একসাথে, মানে বৃত্তগুলো দেখতে যেগুলো, সেগুলো বৃত্তর মতো দেখতে, সেগুলোকে একরকম একসঙ্গে রাখবে। যেগুলো ত্রিভুজের মতো দেখতে, সেগুলোকে একসঙ্গে রাখবে। যেগুলো আবার আয়তক্ষেত্রের মতো দেখতে, সেগুলোকে একসঙ্গে রাখবে। বাচ্চা কিন্তু আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এগুলো কিচ্ছু বুঝতে পারছে না। কি বুঝতে পারছে, কোনটায় কতগুলো কোণা আছে। যেমন বৃত্তর মতো যখন বস্তুকে ধরবে ও স্পর্শ করবে, কোনো কোণ পাবে না, কোনো কোণা পাবে না। যখন ত্রিভুজকে ধরতে যাবে তখন 3টা কোণা পাচ্ছে, তাহলে এগুলোকে এক করবে। আবার যখন চতুর্ভুজের মতো 4টা কোণ দেখতে পাচ্ছে, তখন সেই বস্তুগুলোকে এক করছে। তাহলে বাচ্চা কি করবে, বিভিন্ন বস্তুর মধ্যে ক্লাসিফিকেশন করতে পারবে। এরপরে কি আছে সেরিয়েশন। সেরিয়েশন বলতে কোনো বস্তুকে সিরিয়ালি সাজানো হয়, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানোকে বলা হয় সেরিয়েশন। এটা বাচ্চা করতে পারবে। ট্রানজিটিভিটি। ট্রানজিটিভিটি কি, ট্রানজিটিভিটি হচ্ছে এ বি এর মধ্যে সম্পর্ক জানে, এ বি এর মধ্যে সম্পর্ক জানে, বি এবং সি এর মধ্যে সম্পর্ক জানে। এ বি এর মধ্যে সম্পর্ক যদি বলে দেই, বি এবং সি এর মধ্যে যদি সম্পর্ক বলে দেই, তাহলে এ আর সি এর মধ্যে কি সম্পর্ক হবে বাচ্চা বলতে পারবে। যেমন আমি বললাম যে বাচ্চাকে বললাম এ বি এর থেকে বড়, আবার বি সি এর থেকে বড়, তাহলে এ আর সি এর মধ্যে কি বড় হবে, কি সম্পর্ক হবে। বাচ্চা স্কেল নিল, একটা বড় স্কেল নিল যেটা এ বি এর থেকে বড়, তাহলে বিটা ছোট হবে। এবার বি আবার সি এর থেকে ছোট, তার মানে সি আরো ছোট হবে। তাহলে এ আর সি এর মধ্যে কি সম্পর্ক হবে, বাচ্চা বলে দেবে যে এও তাহলে সি এর থেকে বড় হবে। তাহলে এটাকে বলা হয় কি ট্রানজিটিভিটি। মানে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর মধ্যে সম্পর্ক জানে, দ্বিতীয় বস্তু তৃতীয় বস্তুর মধ্যে সম্পর্ক জানে, তাহলে প্রথম এবং তৃতীয় বস্তুর মধ্যেও কি সম্পর্ক হবে বাচ্চা বলতে পারবে। এটাকে বলা হয় ট্রানজিটিভিটি। এরপরে হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। তো ফর্মাল অপারেশনাল স্টেজ, এই সময় বাচ্চারা এতদিন কি ছিল, লিটিল সায়েন্টিস্ট ছিল, বাচ্চারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতো। তো পিয়াজে বলছেন যে এই সময় বাচ্চারা
সব কিছু কি পুরো ফর্মালি করতে ভালোবাসবে, মানে পুরো নিয়মকানুন মেনে, রুলস রেগুলেশন মেনে, স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে বাচ্চা করতে চেষ্টা করবে। তো এই সময় বাচ্চাদের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপড হয়। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বুঝুন এটা কি। যেমন একটু আগে আমরা দেখলাম যে বাচ্চার মধ্যে কংক্রিট থিঙ্কিং ডেভেলপড হচ্ছিল এর আগের স্টেজে। তাহলে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কি? যেমন আমি একটা এক্সাম্পল দেই। ধরুন আপনাকে আমি বললাম একটা বড় বৃত্ত কল্পনা করুন, বড় বৃত্তের ভিতরে একটা ত্রিভুজকে কল্পনা করুন, বড় বৃত্ত কল্পনা করুন, বড় বৃত্তের ভিতরে একটা ত্রিভুজকে কল্পনা করুন, সেই ত্রিভুজের ভিতরে একটা আয়তক্ষেত্রকে কল্পনা করুন। কি বললাম? একটা বড় বৃত্ত কল্পনা করুন, বৃত্তর ভিতরে একটা ত্রিভুজকে কল্পনা করুন এবং ত্রিভুজের ভিতরে একটা আয়তক্ষেত্রকে কল্পনা করুন। তার মানে আপনাদের কিন্তু দেখুন কোথাও না কোথাও আপনার এরকম একটা ইমেজ মাথার মধ্যে তৈরি করেছিলেন, একটা বড় বৃত্ত, বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ, বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ ভেবেছিলেন এবং ত্রিভুজের ভিতরে একটা আয়তক্ষেত্র, ত্রিভুজের ভিতরে একটা আয়তক্ষেত্র। তো এরকমই একটা ছবি আপনারা কিন্তু চিন্তা করেছিলেন, তাই না? এরকমই একটা ছবি আপনারা চিন্তা করেছিলেন। তাহলে এই যে ছবিটা আপনারা কিন্তু চিন্তা করেছিলেন, আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু মাথায় কিন্তু ছবিটা তৈরি করেছিলেন, কিন্তু বস্তুটা কিন্তু কংক্রিট ছিল না। আপনি কিন্তু বস্তুটা কিন্তু আমরা বলতে পারি না যে সেটার অস্তিত্ব ছিল, মানে আপনি দেখতে পারছিলেন, আপনি ব্রেনের মধ্যে ডেভেলপ করেছিলেন। তো এটাই কি ছিল? আপনার অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ছিল। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ছিল জন্যই, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারছিলেন জন্যই আপনারা কি এই ছবিটাকে নিজের মাথায় ধরতে পেরেছিলেন বা নিজের মাথায় আঁকতে পেরেছিলেন। এই জন্যই দেখবেন ছোট বাচ্চাদের বইয়ে খুব বেশি করে ছবি দেওয়া থাকে, কারণ ওদের কি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপ থাকে না। প্রাইমারি স্কুলের বাচ্চাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপ থাকে না। এর জন্য কি করা হচ্ছে? ছোট বাচ্চাদের বই বেশি করে ছবি দেওয়া হচ্ছে, ছবি দেখিয়ে দেখিয়ে ওকে বোঝানো হচ্ছে। বাট যখনই আমরা উঁচু ক্লাসে উঠবো দেখবেন আমাদের বইয়ে ছবির পরিমাণ কমতে থাকে। কারণ কি? যখন কিছু বলছে তখন আমরা ইমাজিন করতে পারছি সেটা কি হবে। এই সময় আমাদের মধ্যে ডিডাকটিভ থিঙ্কিং ডেভেলপড হয়। হাইপোথেটিক্যাল থিঙ্কিং মানে কোনো একটা সমস্যা যদি হয় তার সম্ভাব্য সমাধান কি হতে পারে সেটা আমাদের মধ্যে ডেভেলপড হয়। এবার দেখুন এই যে পিয়াজের তত্ত্ব আমরা পড়লাম, এর এডুকেশনাল ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্সটা বুঝুন, এডুকেশনাল ইম্পর্টেন্সগুলো বুঝুন। তাহলে দেখুন আমরা কতটা নির্ভরশীল পিয়াজের তত্ত্বের উপর। আমরা যখন ক্লাস 5-6-এ উঠি বা 6-7-এ উঠি বলাটা ঠিক হবে, 6-7-এ উঠি, তখন আমাদের কি করা হয়? বিভিন্ন হিন্টস দিয়ে বলা হয় কি গল্প রচনা করতে। আমাদের বিভিন্ন হিন্টস দেওয়া থাকে, সেই হিন্টসের মাধ্যমে কি বলা হয়? গল্প রচনা করতে। তার মানে কি? আমাদের ইমাজিনেশন পাওয়ার তখন বলা হচ্ছে। একটা 1-এর বাচ্চাকে কিন্তু কতগুলো ক্লু দিয়ে বলা হবে না গল্প রচনা করো। কোথায় দেওয়া হচ্ছে? 6-7-এর ক্লাসে। তাহলে 6-7-এ যখন উঠছি আমরা, 12-13 বছর হচ্ছে, তাহলে সেই সময় আমরা কি ফর্মাল অপারেশনাল স্টেজে আছি, আমাদের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং তৈরি হয়। আমরা যখন 7-8-এ উঠছি তখন আমাদের ভাব সম্প্রসারণ দেওয়া হচ্ছে যে আলো বলে অন্ধকার, তুই কত কালো, অন্ধকার বলে ভাই তাই তো তুই আলো। তাহলে এই যে ভাব সম্প্রসারণটা, এটার জন্য আপনার ইমাজিনেশন প্রয়োজন আছে। কবে দেওয়া হচ্ছে? 7-8-এ দেওয়া হচ্ছে, মানে আপনার যখন 12 বছর 13 বছর হচ্ছে তখন দেওয়া হচ্ছে। আপনি যখন ছোট বাচ্চাদের বইগুলো দেখছেন তখন দেখা হচ্ছে যে কত ছবি সেই বাচ্চাদের বইয়ে, বাট যখন উঁচু ক্লাসে যাচ্ছেন ছবির সংখ্যা কমে যাচ্ছে। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন আমরা যখনই কোনো মহেশ গল্প পড়তাম আমরা দেখতাম মহেশ রিলেটেড কোনো ছবি। আমরা কোনো রেইনি ডে নিয়ে কোনো কবিতা পড়ছি, দেখলাম ছবিটা হচ্ছে রেইনি ডের সম্পর্কিত। বাট যখন বড় হচ্ছি তখন দেখবেন না সেই গল্প কবিতায় সেই রকম ছবি থাকছে। গ্র্যাজুয়েশন লেভেলে যান দেখবেন থাকবে না। কেন? সেই সময় আমাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপড হয়, আমরা ইমাজিন করতে পারি। ওকে, তো এই যে দেখুন পিয়াজের তত্ত্বেও কত এডুকেশনাল ইম্পর্টেন্স রয়েছে। এছাড়া যদি আমরা লক্ষ্য করি, দেখুন চাইল্ড সেন্টার এডুকেশনের কথা বলেছে, বাচ্চারা অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে। ঠিক আছে, বাচ্চাদের বয়স অনুযায়ী ওদের শিক্ষা দেওয়ার কথা বলেছে, যে কার কি বয়সে কীরকম ডেভেলপমেন্ট হয় সেটা আমরা পিয়াজের তত্ত্ব থেকে বুঝতে পারছি। কোন স্টেজে আমরা কংক্রিট ম্যাটেরিয়ালসের মাধ্যমে পড়াবো, যেমন প্রাইমারি স্টেজে বাচ্চারা যখন 6 থেকে 11 বছরে থাকছে, প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে, তাহলে সেই সময় বাচ্চাদের কি কংক্রিট বস্তুর মাধ্যমে পড়ানোর কথা বলছে। ওকে, তাহলে বাচ্চাদের আগে রেডি করতে হবে, তারপরে বাচ্চাদের পড়াতে হবে। তাহলে দেখুন এগুলো অনেক কিছুই, আমরা কারিকুলাম তৈরি থেকে শুরু করে একটা বই তৈরি করা হচ্ছে, সেখানেও কি পিয়াজের তত্ত্ব ভূমিকা রয়েছে। ওকে, এবার যদি কিছু প্রশ্নে আসি, প্রশ্ন দেখুন কি বলেছে। প্রথম প্রশ্ন, অ্যাট হোয়াট স্টেজ ডাজ এ চাইল্ড ডেভেলপ দ্য অ্যাবিলিটি টু কনজার্ভ ভলিউম ডেসপাইট চেঞ্জ ইন শেপ? কখন কনজার্ভ করতে পারছে, কনজারভেশন অ্যাবিলিটি কখন আসছে? তো ভিডিওটাকে পজ করে আপনারা তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করুন।
এটা আমরা জানি কংক্রিট অপারেশনাল স্টেজে আসবে। ওকে, নেক্সট, পিয়াজে বিলিভ কগনিটিভ ডেভেলপমেন্ট অকার্স থ্রু হুইচ টু কি প্রসেস, কোন দুটো প্রসেসের মাধ্যমে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়? অপশন কি হবে? আমরা জানি অ্যাসিমিলেশন আর হচ্ছে অ্যাকোমোডেশন। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্সরি মোটর স্টেজ, সেন্সরি মোটর স্টেজের কোনটা বৈশিষ্ট্য না? যেমন রিফ্লেক্স অ্যাকশন, রিফ্লেক্স বেস অ্যাকশন, এটা সেন্সরি মোটর স্টেজ। গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, এটাও সেন্সরি মোটর স্টেজ। অবজেক্ট পারমানেন্স, এটাও সেন্সরি মোটর স্টেজ। ইউজ অফ সিম্বলস, সিম্বলসটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। ইউজ অফ সিম্বলটা কি? বাচ্চারা কি করে প্রি অপারেশনাল স্টেজে কোনো একটা বস্তুকে সিম্বল হিসাবে চিন্তা করে। কীরকম? ধরুন আপনার একটা গাড়ি আছে, লাল কালারের গাড়ি, তাহলে আপনার ছেলে বা মেয়ে কি বলবে? লাল কালারের গাড়ি মানে সেটা আপনার গাড়ি, মানে সেটা হচ্ছে বাবার গাড়ি বা মার গাড়ি। ঠিক আছে, তার মানে কি হচ্ছে? ও বস্তুটার সাথে, গাড়ির সাথে লালটাকে কি করেছে? সিম্বলাইজ করে ফেলেছে, যে লাল গাড়ি মানেই হচ্ছে বাবার গাড়ি বা মার গাড়ি। ওকে, তো এটা হচ্ছে কি ইউজ অফ সিম্বল, এটা প্রি অপারেশনাল স্টেজে। নেক্সট, হুইচ কগনিটিভ অ্যাবিলিটি অ্যালাউ চিলড্রেন টু মেন্টালি রিভার্স অ্যান অ্যাকশন, রিভার্স করার ক্ষমতা কোন মেন্টাল অ্যাবিলিটি? কোনটা হবে? সেন্ট্রেশন, রিভার্সিবিলিটি, কনজারভেশন, ক্লাসিফিকেশন, কোনটা হবে? রিভার্সিবিলিটি হবে। নেক্সট, দেখুন, ফলিং ডাউন অন এ ফ্লোর এ চাইল্ড স্টার্টেড টু হিট ফ্লোর আউট অফ অ্যাঙ্গার, হোয়াট টাইপ অফ থিঙ্কিং ইজ রিফ্লেক্টেড হেয়ার অ্যাকর্ডিং টু থিওরি অফ পিয়াজে? একটা বাচ্চা মেঝেতে পড়ে গিয়ে মেঝেতে কি করা শুরু করলো? লাথি মারা শুরু করলো। তাহলে পিয়াজের মত এটা কি, কোন কোন থিঙ্কিংকে দেখাচ্ছে? যে বাচ্চা পড়ে গিয়ে সেখানে মারা শুরু করছে, বাচ্চা বুঝতে পারছে না যে ওর মধ্যে প্রাণ নেই, তার মানে বাচ্চা লিভিং এবং নন লিভিং এলিমেন্টের মধ্যে পার্থক্য করতে পারছে না, তাহলে অ্যানিমিজম হবে। নেক্সট, অ্যাকর্ডিং টু পিয়াজেস ভিউ দ্য চাইল্ড লার্নস দ্যাট ওয়াটার ক্যান বি ফ্রোজেন অ্যান্ড দেন থট টু বিকাম লিকুইড এগেন। তাহলে বাচ্চা কি বলছে? যে বাচ্চা কি বুঝলো? যে জলকে আমরা বরফ করতে পারি এবং সেই বরফটাকে আমরা আবার জল করতে পারি। তাহলে এটা কি, কোন অ্যাবিলিটি? জলকে বরফ, বরফকে জল, অবভিয়াসলি রিভার্সিবিলিটি। নেক্সট, a teacher asks a 5 years old child to arrange sticks from shortest to longest. The child fails despite repeated demonstration. The child is most likely in. একটা 5 বছরের বাচ্চাকে একটা টিচার কি করাচ্ছে? অনেকগুলো লাঠি ছোট থেকে বড় আকারে সাজাতে বলছে। টিচার অনেকবার ডেমনস্ট্রেট করে দেখাচ্ছে, দেখিয়ে দিচ্ছে, তারপরেও বাচ্চা পারছে না। তাহলে বাচ্চা কোন স্টেজে আছে? ছোট থেকে বড় আকারে সাজাতে পারছে না। তাহলে ছোট থেকে বড় আকারে সাজাতে পারাটা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ, বাট এখানে বাচ্চা পারছে না, তাহলে তার আগে রয়েছে 5 বছরের বাচ্চা, তাহলে কোনটা হবে? প্রি অপারেশনাল স্টেজ। ওকে, নেক্সট, এ চাইল্ড বিলিভস দ্যাট এ টল গ্লাস কন্টেন্স মোর ওয়াটার দ্যান এ শর্ট হোয়াইট গ্লাস ইভেন দো বোথ কন্টেন্স দ্য সেম অ্যামাউন্ট। তাহলে এখানে কি বলা হলো? যে একটা বাচ্চা কি বিলিভ করছে? একটা বাচ্চা বিলিভ করছে যে একটা লম্বা গ্লাসে বেশি জল আটে একটা হোয়াইট গ্লাসের থেকে, হোয়াইট খাটো গ্লাসের থেকে, যদিও দুটো গ্লাসে সমপরিমাণ জল আছে, যেটা আমি কনজারভেশন পড়াতে গিয়ে বলেছিলাম যে একটা লম্বা গ্লাস দেখা যাচ্ছে একটা চ্যাপটা যেটা হচ্ছে হোয়াইটটা কম, প্রস্থটা কম, সেখানে বাচ্চা বলছে কি লম্বাটায় বেশি জল আটছে, বাট দুটোতেই সমান জল আটছে, এটাকে কি বলা হবে? কনজারভেশন ফেলিয়ার। নেক্সট প্রশ্ন, এ টিচার ইউজেস রিয়াল ফ্রুটস টু টিচ ফ্র্যাকশন ইনস্টেড অফ ডায়াগ্রাম, দিস স্ট্র্যাটেজি ইজ মোস্ট সুইটেবল ফর স্টুডেন্টস ইন। একটা টিচার কি করছে? ডায়াগ্রামের পরিবর্তে কি রিয়াল ফ্রুটস, সত্যিকারের ফল দিয়ে বাচ্চাকে ফ্র্যাকশন বোঝাচ্ছে। তাহলে বাচ্চাদের এটা কোন স্টেজে হবে? সেন্সরি, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল না ফর্মাল অপারেশনাল? তাহলে এখানে কি, যেই বস্তুটাকে বাচ্চা দেখতে পারছে সেই বস্তুটা তারা টিচার বোঝানোর চেষ্টা করছে, তাহলে কি হচ্ছে? কংক্রিট অপারেশনাল স্টেজ। তার মানে কি হচ্ছে? এখানে সি নম্বরটা হচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।